তবে এখন বাংলাদেশের সমস্যাটা হচ্ছে অতীতের বাংলাদেশ, আমি বলছি 5ই আগস্টের আগের বাংলাদেশ। সেখানে সুচিন্তিতভাবে একটা সরকার তারা সিদ্ধান্ত নিতেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকার চলত। আজকে কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে সেটা নেই। সোজা কথা, যেটা মিলিটারির কাছে সেরকম ধরনের তো কিছু নেই, একটা বিচ্ছিন্ন ভাবে সকলে যে যার মতো মত প্রকাশ করে যাচ্ছে। ফলে এটা আপনি যাকে সরকার বলছেন, আমি বলছি টুকরো টুকরো সরকার। বাংলাদেশে একটা সরকার নেই, বাংলাদেশে এই মুহূর্তে 7 জন উপদেষ্টা, 7টা সরকার। এখন প্রশ্নটা হচ্ছে, ফলে সেই তাদের যে জীবন, সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা যাদের জীবন ব্যাহত হলো, তাদের এই জঙ্গিরা কেবলমাত্র এটা ভারতের উপর আক্রমণ করেছেন তাই না, ভারতের সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে। হ্যাঁ, আমরা তো সেটা একটা আমাদের গোয়েন্দা সূত্র থেকে একটা বলা হয়েছে যে হামাসের কিছু লোক তারা ওই বৈঠকে উপস্থিত ছিল, মানে পাক অধিকৃত কাশ্মীরে। ফলে তাদের একটা ভূমিকার কথা তো লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটার কথা নিশ্চয়ই সেটা গভীরভাবে তদন্ত করার বিষয়। কিন্তু প্রাথমিক তদন্তে তো উঠে এসেছে যে তাদেরও একটা কোনোভাবে ভূমিকা ছিল। কিন্তু সৌভাগ্যের বিষয় যেটা, প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা করেছেন হামলার, এবং তিনি কিন্তু ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলা যেতে পারে। ফলে হামাস ব্যক্তিগতভাবে হামাস কি করছে সংগঠনগতভাবে, তার সঙ্গে প্যালেস্তাইন সরকার, তারা কিন্তু অন্যরকম ভাবে গোটা ঘটনাটাকে দেখছে। বাংলাদেশের প্রভাব কিরকম পড়তে পারে, এটা বাংলাদেশ সরকারকেই আগে সিদ্ধান্ত নিতে হবে। তারা এই ধরনের সন্ত্রাসবাদী হামলার বিষয়ে কোন পক্ষে থাকবে, প্রথমত। দ্বিতীয়ত, দেখুন, মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নিন্দা করে বিবৃতি দিয়েছিলেন, এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তারাও নিন্দা করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে যে তারা কিন্তু যে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই আন্তর্জাতিক লড়াইয়ে বাংলাদেশ সঙ্গে থাকবে। ফলে এটা নিঃসন্দেহে খুবই ইতিবাচক একটি বিবৃতি বলে আমরা মনে করি। আশা করি বাংলাদেশ সেই বিবৃতিতে কায়েম থাকবে। আপনি যেমন একজনের কথা বললেন যে ভিডিও বক্তব্য বাতিল হয়ে গেছে, তেমনি আমরা বাংলাদেশের এক উপদেষ্টার ভিডিও দেখেছি, ফেসবুক পোস্ট দেখেছিলাম। তিনি কোনো একজন ভারতীয়র পোস্টকে উল্লেখ করে ফরওয়ার্ড করেছেন, যদিও তিনি সেটা ডিলিট করে দিয়েছেন। তিনি যদিও নিন্দা করেছেন এই হামলার তো নিন্দা করতেই হবে, হত্যার নিন্দা তো করবেনই, কিন্তু তিনি ওই সন্দেহ যেগুলো প্রকাশ করেছিলেন, ফরওয়ার্ড করেছিলেন, মানে তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী। ফলে এখন বাংলাদেশের সমস্যাটা হচ্ছে অতীতের বাংলাদেশ, আমি বলছি 5ই আগস্টের আগের বাংলাদেশ। সেখানে সুচিন্তিতভাবে একটা সরকার তারা সিদ্ধান্ত নিতেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকার চলত। আজকে কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে সেটা নেই। একটা মোহাম্মদ ইউনূসের সরকার, একটা আসিফ নজরুল ইসলামের সরকার, বাকি উপদেষ্টারা প্রত্যেকেই স্বাধীন। আমরা সবাই রাজার রাজত্বের ধরনের একটা বাংলাদেশ, বুঝলেন? ফলে কেউ কারোর সঙ্গে ছিল যে ভারতের সাজানো একটা সরকার, সেটাও তো মানে সেটাও তো বলে সবাই। ভারতের সাজানো কি করে হবে? ভারতের মানুষ তো ভোট দিয়ে, এখানে তো কোনোদিন কেউ জোর করে যে চেয়ারে বসে পড়ে। ব্যালটে ভারতের সব প্রধানমন্ত্রী ব্যালটে হেরেছে, জওহরলাল নেহরু ছাড়া সব প্রধানমন্ত্রী। আপনি নাম বলে যান, ইন্দিরা গান্ধীর মতো প্রবল প্রতাপান্বিত প্রধানমন্ত্রী, তিনি ব্যালটে পরাস্ত হয়েছেন, এবং অতি সামান্য একজন কর্মীর কাছে পরাস্ত হয়েছে। কে হারেননি? মনমোহন সিং হেরেছেন, অটল বিহারী বাজপেয়ী হেরেছেন, দেবেগৌড়া হেরেছেন, ইন্দ্র কুমার গুজরাল হেরেছেন, চন্দ্রশেখর হেরেছেন। ভারতের যত প্রধানমন্ত্রী সবাই কিন্তু ব্যালটে হেরেছে। কেউ এসে হঠাৎ করে ঠিক করলো ছাত্র জনতার অভ্যুত্থান চেয়ারে গিয়ে বসে পড়লো, ভারতের নজির নেই। এটা দুর্ভাগ্যজনক ভাবে যে সমস্ত দেশে এখনো গণতন্ত্র শক্তিশালী হয়নি, সেই সব দেশে আমরা এগুলো দেখে থাকি। কখনো সামান্য হত্যাকাণ্ডের ঘটনা, 5ই আগস্টের পরবর্তীকালের হিসাব আছে আরো 2500-এর মতো ঘটনা ঘটেছে রেকর্ডে। সেটা যেরকম ডক্টর ইউনূস, বলছি ডক্টর ইউনূসের সময়কার আমাদেরও ঘটেছে। প্রত্যেককেই দায় নিতে হবে, হত্যার দায় তো নিতেই হবে, সেটা সঠিক তদন্ত করে তার তো নিশ্চয়ই একটা উপযুক্ত বিচার হওয়া উচিত। সেটা তো অন্য বিষয়, সেটা তো ভিন্ন বিষয়ে আলোচনা চলে যাবে। এখন আর 5ই আগস্টের উত্থান নিয়ে তো আলোচনা হচ্ছে না। কিন্তু আমার বক্তব্য, আমরা যেটা দূর থেকে দেখতে পাচ্ছি, যে বাংলাদেশে কোন একটা নির্দিষ্ট সরকার বলে কিছু নেই, একটা সরকারি ব্যবস্থাপনা আছে। সরকার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মানুষের ভোটে নির্বাচিত সরকার।
মানুষের ভোটে তো এখনো নিট হয়নি, হয়তো কোনো একদিন হবে, যেদিন হবে সেদিন বলা যাবে। এখন সেই জন্য কোনো এটাকে না ইউনিফাইড সরকার বলা যাচ্ছে না। আমি তো উদাহরণ দিলাম আপনাকে। যেহেতু এটা অন্তর্বর্তী সরকার কথা বলেন, আপনাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা একটা কথা বলেন, প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি একরকম বলেন, আরেক রকম পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, যে যার মতো বলে আর কি। মানে যেহেতু একটা সরকার বলে নিশ্চিত হলো যে একটা একটা যেটা বলা হয় সেন্ট্রাল কমান্ড, সোজা কথা, যেটা মিলিটারির কাছে, সেরকম ধরনের তো কিছু নেই। একটা বিচ্ছিন্ন ভাবে সকলে যে যার মতো মত প্রকাশ করে যাচ্ছে। ফলে এটা আপনি যাকে সরকার বলছেন, আমি বলছি টুকরো টুকরো সরকার। বাংলাদেশে একটা সরকার নেই। বাংলাদেশে এই মুহূর্তে 7 জন উপদেষ্টা, 7টা সরকার। রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে তো সেটা কোনো তো বিচার করা যায় না যে আহা বেচারারা এখনো তৈরি হয়নি, ওদের একটু ক্ষমা করে দেওয়া হচ্ছে, এখন ভুলভাল কিন্তু বিশ্বে তো ডক্টর ইউনূসের একটা অন্যরকম একটা মর্যাদা আছে, সেটা ডক্টর ইউনূসের সাথে মোদী সরকারের সাথেও দেখা হয়েছে, কথা হয়েছে ওনার সাথে। নিশ্চয়ই কথা হয়েছে, দেখা হয়েছে। কথার পর কি দাঁড়িয়েছে সেটা অবশ্য অন্য বিষয়। তারপরে এখন আচ্ছা, আমি যদি পেহেলগ্রামের ঘটনায় যে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা বা আপনাদের গোয়েন্দা দুর্বলতা ছিল, এটাও উঠে এসেছে, তো সেই বিষয়ে আপনাদের কোনো ব্যাখ্যা আছে কিনা? অবশ্যই বললাম তো আপনাকে, সর্বদল বৈঠকে আমাদের মন্ত্রী স্বীকার করেছে যে একটা ব্যর্থতা আছে, সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ বিষয়। একদম উপেক্ষা করেননি তো, বলেছেন তো, যেটা অন্যরা রাজনৈতিক দল যখন প্রশ্ন করা যায় তারা বলেছেন যে নিশ্চয়ই কোথাও একটা ভুলচুক হয়েছে, কেন হচ্ছে, কিভাবে হয়েছে, এটা তো একটা বড় ধরনের বিষয়। অনেক সময় দেখা যায় যে গোয়েন্দাদের বা নিরাপত্তায় যারা থাকে তারাও অনেক সময় এগুলোর সাথে জড়িয়ে যায় অনেক সময়। এটাও আমরা অনেক ক্ষেত্রে না, অস্বাভাবিক কিছু না, হতেই পারে। ষড়যন্ত্রের করার জন্য লোকজন তো থাকেই, যারা ব্যস্ত থাকে তারা থাকে। এই তো ধরুন আমাদের এখানে যেমন রিপোর্ট আছে, কাশ্মীরের বেশ কিছু স্থানীয় লোক তারা এদেরকে সমর্থন করছিলেন বা যোগাযোগ করিয়ে দিয়েছিলেন বা গোটা জায়গাটা পরিচয় করে চিনিয়ে দিয়েছিলেন। কেউ কেউ আগে নাকি ঘুরে রেকি করে গেছে বলে শোনা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ফলে একটা স্থানীয় কিছু মানুষের তো বিভ্রান্ত মানুষের, কিন্তু সব থেকে বড় বিষয় যেটা এই ঘটনাটায়, এটা গোটা উল্লেখ করা দরকার, কাশ্মীরের সাধারণ মানুষ যারা মুসলমান বেশিরভাগ, তারা কিন্তু নিন্দা করছে এই জঙ্গিদের। তার কারণ তাদের জীবনের রুটি রুজির সব থেকে বড় মূল্যবান সময় হলো, মরশুম হলো এই গ্রীষ্মকালে, যেখানে হাজার হাজার পর্যটক আসেন। তারা সারা বছরের পুঁজি সংগ্রহ করেন এই সময় থেকে। এই সময় তাদের এখন যে অবস্থা, টুরিস্টরা ক্রমাগত পালাচ্ছে কাশ্মীর ছেড়ে। সমস্ত হোটেল হাউস বোট বুকিং ছিল, কত ধরুন মধুচন্দ্রিমা এসেছিলেন, কত দম্পতি সব ফিরে যাচ্ছেন। কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি আবেদন করেছেন যে আপনারা যদি ফিরে যান তাহলে তো সেই জঙ্গিরাই জয়ী হবে, লাভবান হবে, দয়া করে ফিরবেন না, থেকে যান, সাহস করে থাকুন। এখন প্রশ্নটা হচ্ছে, ফলে সেই তাদের যে জীবন, সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের জীবন ব্যাহত হলো, তাদের এই জঙ্গিরা কেবলমাত্র এটা ভারতের উপর আক্রমণ করেছেন তাই না, ভারতের সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে। এই বোধটা কিন্তু ক্রমশ ব্যাপ্তি লাভ করছে। ফলে কোনো ধরনের ত্রুটি, গাফিলতি এগুলো না আর বড় হয়ে উঠছে না, এগুলোকে বড় হয়ে উঠছে না। সমস্ত মানুষ এক সুরে কথা বলছে ভারতে। কোনো দল, কোনো রাজনৈতিক দল ভিন্ন সুরে কথা বলছে না। তারা একে অপরের বিরুদ্ধে ভারতীয় রাজনীতি নিয়ে তারা একে অপরের কিন্তু প্রবল সমালোচনা করছে, কিন্তু এই ইস্যুতে সকলে এক। তারা চান যে এর একটা নিষ্পত্তি হোক, উপযুক্ত যারা দোষী তার শাস্তি হোক। সেই প্রশ্নে কিন্তু কোনো দ্বিমত নেই ভারতে। আমি একটিও বেসুরো কথা এই একটা বেসুরো যেটা বললেন পেয়েছিল, যেটা করা হয়েছিল, কেউ একজন সঙ্গে সঙ্গে নিচে একটা মন্তব্য এসে গেল, দেখলাম যে ওটা নাকি ফেক জোয়ার। নিজেরাই এখন ফ্যাক্ট চেক করতে শুরু করে দিয়েছে, ফলে তারাও বলছেন যে ওটা ফেক ভিডিও। এখন এই ধরনের ফেক আর তো দেখা যাচ্ছে না, কেউ একটাও ফেক ভিডিও আর কিন্তু পাবেন না। কিন্তু তারপরে তো আমরা সবাই সুষ্ঠু তদন্ত চাই, যে কার পক্ষ থেকে আমরা কি চাই না? আমরাও চাই। 26 জনের জীবন অবশ্যই তদন্ত চাই, তদন্ত শুধু চাই না, দোষীদের শাস্তিও চাই।